ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় 6 জনকে গ্রেফতার, মব তৈরি করে খুন বলছে র্যাব। দেশে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, জুলাই শেষ দিকে আরও সংক্রমণের শঙ্কা, সাথে করোনার ঝুঁকি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার কথাও বলেন তিনি। দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার এখনও বাকি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। শনিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিগত 16 বছর দেশের জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পারেনি বলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে একটি দল, যারা কখনোই দেশের মানুষের ভেতর জাতীয়তাবাদ তৈরি করতে সফল হয়নি। স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। শনিবার বিকালে ধানমন্ডিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের রুচিশীল রাজনীতি ও তরুণ সমাজকে ধ্বংস করেছে পতিত সরকার। এমনকি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশে দ্রুত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। এই ক্রীড়াঙ্গনকে ক্যাসিনোতে রূপান্তরিত করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন, এদেশের 2 জন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। কোনোভাবেই দেশে যাতে ফ্যাসিজম ফিরে আসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। মব ভায়োলেন্স বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নেতারা। সভায় নজরুল ইসলাম খান বলেন,
ঐকমত্যর কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইনের ব্যত্যয় ঘটায় তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙার সংস্কৃতি থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নেতারা। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর উপজেলার পদুয়া বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদে আওয়ামী লীগের দোসর। বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে পথসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। আগামী 3 আগস্ট ঢাকায় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সমাবেশে জুলাই আগস্টের শহীদ, আহত পরিবারের সদস্য এবং দেশের তরুণ প্রজন্মকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সাজ্জিস আলম সহ দলটির নেতাকর্মীরা। মানুষের পাশে দাঁড়ান, নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে। আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকব। 5 জুলাই 2024 গেল বছরের এই দিনটি ছিল শুক্রবার। আদালতের রায় স্থগিত করে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের এক পাশে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। তখনও সাংগঠনিকভাবে ছাত্রলীগ নীরব থাকলেও সংগঠনটির নেতাকর্মীদের অনেকে ভয় ভীতি দেখিয়ে চলমান আন্দোলন থেকে তাদের বিরত রাখার চেষ্টা করে। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি শুরু করে ছাত্রলীগ। এই দিনেই দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে পরের দিন 6 জুলাই বিকেল 3টায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া 7 জুলাই রবিবার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ঘোষণা দেয় তারা। এছাড়া সেদিন দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে 1 জুলাই থেকে ধারাবাহিক আন্দোলন করে আসে চাকরি প্রত্যাশীরা।
অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা। ফ্যাসিস্টদের আবার ফিরে আসা সম্ভব নয় বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান নতুন করে লিখতে আপত্তি না থাকলেও অ্যাটর্নি জেনারেলের মতে দেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, তবে জনবিরোধী সংশোধনগুলি বাদ দেওয়া উচিত। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের ঐকমত্য আপাতত উচ্চ আদালতের রায়ের পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে এটি নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জয়ী হয়। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক এক সেমিনারে তিনি কথা জানান। প্রেস সচিব বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল, সেটা দূর করে মুক্ত ও ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ গড়তে চাইছে সরকার। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। মিডিয়া হাউসগুলো নিজস্ব নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। জানান, গত 15 বছরে সাংবাদিকদের গুম ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। হয়েছিল সেটা যাতে রিপিট না হয়। পিএম অফিসের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত, আরও আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে, এটা খুবই এসেনশিয়াল। এবং এই কাজটা এখন যদি আমরা না করতে পারি, সামনে হয়তো এটা আরও ঝুঁকিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুলিশ বাহিনীর হারানো মনোবল পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী বাহিনী হিসেবে তাদের প্রস্তুত করা, এমন মন্তব্য করেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, পুলিশ সংস্কার করতে হলে রাজনৈতিক প্রভাব থেকে বাহিনীকে মুক্ত করতে হবে। এই সময় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনী জনগণের শত্রুতে পরিণত করেছে। অন্যদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুহাদ বলেন, ঐকমত্য কমিশনে পুলিশ সংস্কার বিষয়ক আলোচনা প্রস্তাব আকারে তোলা উচিত। পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তিনি। Pre-revolution বাংলাদেশে পুলিশ became a brutal police force. এটা একটা দানবীয় পুলিশ ফোর্স ছিল। আর পোস্ট রেভলিউশনে আজকের পুলিশ ফোর্স ইজ এ ডিমোরালাইজড পুলিশ ফোর্স। অন্তর্বর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে ফিরে। আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন। সময় নাই, সময় শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে। এই সরকারের একমাত্র টার্গেট হওয়া উচিত আমি মনে করি। গেল 24 ঘন্টায় 6 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। অন্যদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 294 রোগী। চলতি মাসে শেষ সপ্তাহে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে করোনা সংক্রমণের হার এখনও কম থাকলেও আক্রান্তদের গুরুতর অসুস্থ হওয়ার হার ও মৃত্যু ঝুঁকি বেশি বলছেন বিশেষজ্ঞরা। লিটন খানের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এবছরের জুন থেকেই বাড়তে শুরু করেছে মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। চিকুনগুনিয়াতেও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ, পাশাপাশি কোভিড-19 ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও ছড়িয়ে পড়ছে।
কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও সীমিত থাকলেও রোগীদের গুরুতর অসুস্থতার হার আশঙ্কাজনক। এই রোগে আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকিও বেশি। আমাদের সিমটমটা আগের মতোই মোটামুটি, অনেকেরই স্বাদ এবং ঘ্রাণহীনতা পাওয়া যাচ্ছে। তারপরে অনেকের কিন্তু অক্সিজেন লাগতেছে, যেরকম আমাদের অ্যারাউন্ড এই পর্যন্ত যতগুলো রোগী আমাদের ভর্তি ছিল অ্যারাউন্ড অলমোস্ট 40% কিন্তু অক্সিজেন দিতে হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লোকজনকে মনে করার কারণ নাই যে কোভিড-19 যেটা আছে খুবই মাইল্ড। আমাদের কিন্তু বেশ কিছু সিরিয়াস পেশেন্টও হয়েছে, যদিও প্রায় সবাই ভালো হয়ে গেছে, কিন্তু 4টা ডেথও রয়েছে। এদের সাথে অবশ্য কোমরবিডিটা ছিল, সাথে অন্যান্য রোগ ছিল। অন্যদিকে ডেঙ্গুতে করোনার মতো উচ্চ মৃত্যু ঝুঁকি না থাকলেও বাংলাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর ডেন 2 ধরনটি বেশ শক্তিশালী। ডেঙ্গি যদিও কোভিড-19 চেয়ে একটু কম মৃত্যু হার, অনেকটাই কম, কিন্তু তারপরে কিন্তু টোটাল সংখ্যার দিক দিয়ে কিন্তু এটা একেবারে কম না। কারণ এই ডেন 2তে যারা আক্রান্ত হয় তাদের কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে। সেক্ষেত্রে এতে কী হয়, প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণে চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে, বডির যে কোনো জায়গায় ছোপ ছোপ লাল দাগ হতে পারে, আমাদের ইউরিন এবং স্টুলের কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক অথবা রেড হয়ে যেতে পারে। এছাড়া যদি ইন্টারনাল ব্লিডিং হয়, অনেক সময় প্লাজমা লিকেজ হয়। প্লাজমা লিকেজ হয়ে আমাদের করে কি শকে চলে যায় পেশেন্ট, তাদের ব্লাড প্রেশার কমে যায়। তো এইসব সিমটম যাদের থাকবে তাদের কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। প্রতি বছরের মতো এবারও জুলাইয়ের শেষ দিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েকটি ভাইরাসজনিত রোগ একসাথে ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে আশঙ্কা। তাই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবার কিন্তু সব ধরনের ভাইরাসই একসাথে শুরু হয়েছে, যেরকম ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19। সেই জন্য আমি মনে করি যে যদি জ্বর হয় সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের করই বাড়িতে প্রকাশ্যে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। মোবাইল চুরির ঘটনাকে নিয়ে মব তৈরি করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় 38 জনের নাম সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বিস্তারিত গ্যালম্যান শফির রিপোর্টে। মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে 3 জুলাই কুমিল্লার মুরাদনগরের বাঙ্গড়া বাজারের করইবাড়ি এলাকায় 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা ও রাজধানীর বনশ্রী থেকে ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, একজন স্কুল টিচারের মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতরা আক্রোশের শিকার। একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে, মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে। মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনও কোথায় সেটার কোনো ট্রেস এখনও নাই। তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী, তার বাবা জসিমের ভাষ্য অনুযায়ী, সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সালিশ হয়, মিটিং হয়। পরবর্তীতে এই বোরহানের বাবা বাঙ্গারা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে। এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। মব তৈরি করে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। খারাপ কাজ করতে বলেন। গ্যালম্যান শফি, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। দুপুরের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় পরিষদ মিলনায়তনে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। এনবিআর এর চলমান সমস্যার সমাধান নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। তুলা আমদানিতে অগ্রিম কর বসানো প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা কিনা এমন প্রশ্ন তুলেছেন বস্ত্র কল মালিকরা।
তুলা আমদানির ওপর সম্প্রতি 2% অগ্রিম আয়কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ নেতারা আগামী সোমবারের মধ্যে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই সময় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের কারখানা উৎপাদিত সুতার চেয়ে ভারত থেকে সুতা আমদানি করতে কম খরচ হবে। তাহলে বাংলাদেশের নিয়ম নীতি কি পার্শ্ববর্তী দেশকে সচ্ছল করার জন্য কিনা মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিটিএমএ নেতারা বলেন, লোকসানের কারণে বস্ত্রকল মালিকেরা টিকতে পারছে না। বিদ্যমান নানা চ্যালেঞ্জের কারণে অধিকাংশ কারখানা মালিক তাদের কারখানা বিক্রি করে দিতেও চান। তো আমি এই সুতাটা আমার নিজের ফ্যাক্টরি থেকে কি কারণে কিনবো? সেখানে তো আমাকে 2% করে দিয়ে আসতে হচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। আমি যদি সুতোটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি বন্ডে, আমার এগুলো কিছুই লাগছে না, কোনো ঝামেলাই নাই, দামেও কিছু সাশ্রয় হবে। তাইলে কি আমরা নিয়ম নীতি করছি পার্শ্ববর্তী দেশকে স্বচ্ছ করার জন্য, সচ্ছল করার জন্য? তাদের কর্মসংস্থানকে কি আমরা বাড়ানোর জন্য প্রক্রিয়া করছি? আমার সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার রাজধানীর গুলশানের বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 83 বছর। বর্তমানে শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে। রিপোর্ট ফররুক বাবুর। এটিএম শামসুল হুদা শনিবার সকালে গুলশানের নিজ বাসায় শারীরিকভাবে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন বাসায় তার মৃত্যু হয়েছে। শামসুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি গোলাম মাহমুদ। জানান, মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা ও দাফন সম্পন্ন হবে। উনি সব দিক দিয়েই সুস্থ ছিলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর কি। গত 2-3 মাস উনি একটু আপনার এই হাঁটতে পারেন না, ইমব্যালেন্সড হয়ে যান আর কি। ওনাকে টেক কেয়ার আমি করি, আমি ওনার ছোটো বোনের হাজব্যান্ড, আমি করি। আমাকে উনি ডাকেন, আমি সবসময় ওনাকে হসপিটালে নিয়ে আসছি। আজকে আমার ভাবি ফোন দিয়েছেন সকালবেলা, তোমার ভাই অবস্থা, তুমি তাড়াতাড়ি আসো। তা আমি এসে দেখি কি যে উনি মারা গেছেন আর কি আজকে সকালে, এই 9টার দিকে আর কি। ওনার বড় মেয়ে, একই মাত্র মেয়ে তো, ও আমেরিকায় থাকেন। উনি 7 তারিখে আসবেন। আসার পরে আমরা তারিখ, সময়, দিনক্ষণ ঠিক করে সব আপনাদেরকে জানিয়ে দেব। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে 2012 সাল পর্যন্ত কাজ করেন। ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা করা হয় এই কমিশনের সময়। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয় এবং চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম। তার অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটিএম শামসুল হুদা 1943 সালের 10 জুলাই ফরিদপুরে জন্মগ্রহণ করেন। 1958 সালে মাধ্যমিক ও 1960 সালে উচ্চ মাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে পড়েন। 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। এরপর বাগেরহাটে মহকুমা প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2000 সালে তিনি চাকরি থেকে অবসর নেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। পঞ্চগড়ায় আলাদা দুটি সীমান্তে নারী, পুরুষ, শিশু সহ 15 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন এবং নীলফামারী 56 বিজিবির আওতাধীন রত্নীবাড়ি সীমান্তের খুনিয়াপাড়া ও অমরখানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে পঞ্চগড় সীমান্তে 110 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সদর থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিলজামান বলেন, দুপুরে বিজিবি আটককৃতদের সদর থানা হস্তান্তর করেছে। আইন অনুযায়ী তাদেরকে পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র, বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধ, হুঁশিয়ারি জামায়াত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় 6 জনকে গ্রেফতার, মব তৈরি করে খুন, বলছে র্যাব। দেশে বাড়ছে ডেঙ্গুর বিস্তার, জুলাই শেষ দিকে আরও সংক্রমণের শঙ্কা, সাথে করোনার ঝুঁকি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।